হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার একজন বিশেষ চিন্তাবিদ, বিশেষ দার্শনিক, বিশেষ রাষ্ট্র দার্শনিক তার সম্পর্কে। তিনি হলেন প্লেটোর শিষ্য অ্যারিস্টটল। অ্যারিস্টটল প্লেটোর শিষ্য এবং সরাসরি ছাত্র। অ্যারিস্টটল খ্রিস্টপূর্ব 384-তে জন্মগ্রহণ করেন এবং 62 বছর পর 322 খ্রিস্টপূর্বাব্দে মারা যান, অর্থাৎ তিনি 62 বছর বেঁচে ছিলেন। অ্যারিস্টটল বাস্তবমুখী, বিজ্ঞানসম্মত, বৈজ্ঞানিক চিন্তা দর্শনের মাধ্যমে রাষ্ট্রচিন্তার জগতে বিশেষ খ্যাতি অর্জন করেন এবং তার রাজনৈতিক চিন্তা সমকালীন সময়ে এবং পরবর্তীকালে এবং বর্তমানেও বিশেষভাবে আলোড়ন সৃষ্টি করেছেন। আধুনিক রাষ্ট্রচিন্তার পথপ্রদর্শক হিসাবে আমরা অ্যারিস্টটলের নাম বিশেষভাবে উল্লেখ করতে পারি। প্রথমে আমি অ্যারিস্টটলের জীবন সম্পর্কে আলোচনা করব। অ্যারিস্টটল এথেন্সের অন্তর্গত স্ট্যাগিরা নামক স্থানে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। অ্যারিস্টটল শৈশবে উচ্ছৃঙ্খল ছিলেন, তার চলাফেরা স্বাভাবিক ছিল না। তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং পারিবারিক সূত্রে, পিতার সূত্রে তিনি চিকিৎসা শাস্ত্রে আগ্রহী ছিলেন। 17 বছর বয়সে পিতার সঙ্গে এথেন্সে আসেন এবং তার গুরু পাশ্চাত্য প্রথম রাষ্ট্র দার্শনিক প্লেটোর তৈরি শিক্ষা কেন্দ্রে 20 বছর ধরে পড়াশোনা করেন। অ্যারিস্টটল অঙ্কশাস্ত্রে, দর্শনশাস্ত্রে, কেমিস্ট্রিতে অর্থাৎ রসায়নবিদ্যায়, জীবনবিদ্যায় বিশেষ জ্ঞান অর্জন করেন। অ্যারিস্টটল ম্যাসিডনের যুবরাজ আলেকজান্ডারের গৃহশিক্ষক ছিলেন। আলেকজান্ডার 13 বছর পর এথেন্সে 335 খ্রিস্টপূর্বাব্দে একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেন। এথেন্সের লিসিয়ামে একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেন। তিনি নগর রাষ্ট্রের স্বৈরাচারী সম্রাট হার্মিয়াসের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন। স্বৈরাচারী শাসক হার্মিয়াসের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন এবং গোপনে এথেন্সের গণতান্ত্রিক সরকারের বিরোধিতা করেন। অ্যারিস্টটল
গণতান্ত্রিক সরকারের বিরোধিতা করেন, কারণ অ্যারিস্টটলের গুরু প্লেটোর গুরু সক্রেটিসকে গণতান্ত্রিক সরকার মৃত্যুদণ্ড দিয়েছিলেন। তাই সক্রেটিসের প্রভাব প্লেটোর মধ্যে ছিল এবং প্লেটোর প্রভাব অ্যারিস্টটলের মধ্যে পড়ে। সেই কারণে অ্যারিস্টটল গণতান্ত্রিক সরকারের বিরোধী ছিলেন। ফলে গণতান্ত্রিক সরকারের গণতন্ত্রীদের দ্বারা তিনি আক্রান্ত হয়ে তার অ্যারিস্টটলের মায়ের জন্মভূমি চেলসিসে আশ্রয় নেন। গণতন্ত্রীদের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য চেলসিসে আশ্রয় নিলেও শেষ রক্ষা হয়নি, তার প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি, তাকে মৃত্যুবরণ করতে হয় গণতন্ত্রীদের হাতে। ম্যাসিডনের আধা বর্বর উপজাতির মানুষেরা তাকে সম্মান করতেন, তাকে গভীর শ্রদ্ধা ও সম্মানের সাথে তার যে মৃতদেহ সমাধি দেন। আমরা অ্যারিস্টটলের যে রাজনৈতিক চিন্তা, অ্যারিস্টটলের যে দর্শন, এই দর্শন রাজনৈতিক চিন্তা তিনি তার দি পলিটিক্স গ্রন্থে আলোচনা করেছেন। দি পলিটিক্স গ্রন্থ আজকেও এটা শিক্ষাবিদদের কাছে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার দর্শনে তথা আধুনিক বিশ্বে একটা মূল্যবান সম্পদ হচ্ছে অ্যারিস্টটলের লেখা দি পলিটিক্স গ্রন্থ। পলিটিক্স গ্রন্থের তিনটি পাঠ রয়েছে। তিনটি পাঠের 8টা বই রয়েছে। অ্যারিস্টটল তার দি পলিটিক্স গ্রন্থের ফার্স্ট পার্টে বুক 1, বুক 2, বুক 3 এই তিনটি বই প্রকাশ করেছেন পার্ট 1-এ। তারপর পার্ট 2-এ বুক 4, বুক 5, বুক 6 এই তিনটি বুক, অর্থাৎ 4, 5, 6 এই তিনটি বুক 4, বুক 5, বুক 6 এই তিনটি গ্রন্থ প্রকাশ করেছেন। পার্ট 3-তে বুক 7, বুক 8 এই দুটো বই তিনি প্রকাশ করেছেন। তাহলে আমরা লক্ষ্য করছি দ্য পলিটিক্স গ্রন্থের তিনি তিনটি পার্ট তৈরি করেছেন। তিনটি পার্টেও আবার কয়েকটা বিভিন্ন গ্রন্থ প্রকাশ করেছেন। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, পার্ট 6, পার্ট 7, পার্ট 8 অর্থাৎ 8খানা বই তিনি প্রকাশ করেছেন দি পলিটিক্স গ্রন্থের মূল গ্রন্থের থেকে। আমরা দেখব যে অ্যারিস্টটল বুক 1, বুক 2, বুক 3 এই তিনটি বইয়ে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলোচনা করেছেন। রাষ্ট্র কিভাবে উদ্ভব হয়েছে তিনি তা আলোচনা করেছেন। রাষ্ট্রের আভ্যন্তরীণ সংগঠন, অভ্যন্তরে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে তা নিয়ে তিনি আলোচনা করেছেন। দি পলিটিক্স গ্রন্থের পার্ট 2-এ অর্থাৎ বুক 4, বুক 5, বুক 6 এই তিনটি বইয়ে
তিনি সংবিধানের শ্রেণী বিভাজন, সরকারের শ্রেণী বিভাজন, সংবিধানের প্রকৃতি, সরকারের প্রকৃতি নিয়ে আলোচনা করেছেন। তিনি পলিটিক্স গ্রন্থের পার্ট 3-তে বুক 7, বুক 8 এই দুটি গ্রন্থে তিনি আলোচনা করেছেন বেস্ট স্টেটের কথা, সর্বোত্তম রাষ্ট্রের কথা আলোচনা করেছেন। সর্বোত্তম রাষ্ট্র, আদর্শ রাষ্ট্র, সমুদ্রের কাছাকাছি থাকবে, মাঝারি জনসংখ্যা থাকবে, জনগণের মানসিকতা উন্নত হবে, সুশিক্ষায় শিক্ষিত হবে, এমন সর্বোত্তম যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের প্রকৃতি তিনি বুক 7 এবং বুক 8-এ আলোচনা করেছেন। আমরা দ্য পলিটিক্স গ্রন্থের যে 3টি পাঠ এবং যে 8টা খণ্ড, 8টা বই, এই সমস্ত বইগুলিতে তার যে রাজনৈতিক চিন্তা, তার রাজনৈতিক দর্শন, অ্যারিস্টটল আমরা দেখব বিভিন্ন তত্ত্ব রচনা করেছেন বিভিন্ন বিষয়ে। তিনি রাষ্ট্রের উদ্ভব, রাষ্ট্রের প্রকৃতি, রাষ্ট্রের কার্যাবলী, নাগরিকতা, দাস ব্যবস্থা, বিপ্লব, মানুষের প্রকৃতি, রাষ্ট্রের প্রকৃতি, বিপ্লব কাকে বলে, বিপ্লবের কারণ, বিপ্লবের হাত থেকে বাঁচার জন্য প্রিভেনশনের কথা, সমস্ত কিছু বিষয়ে তিনি এই 8টা গ্রন্থ, পলিটিক্স গ্রন্থের ভাগ, এই গ্রন্থগুলিতে তিনি তার চিন্তা ভাবনাকে বিভিন্ন বিষয়ে, আজ যেসব বিষয়ে আমরা উল্লেখ করলাম, এই সমস্ত বিষয়ে তিনি আলোচনা করেছেন। অ্যারিস্টটল শুধু দি পলিটিক্স গ্রন্থের যে বিভিন্ন বুকের কথা আমরা আলোচনা করলাম, বিভিন্ন বইয়ের কথা আলোচনা করলাম, এছাড়াও তিনি আরও অনেক বই লিখেছেন। অ্যারিস্টটল তর্কশাস্ত্র সম্পর্কিত, বিজ্ঞান ধর্মীয় দর্শন সম্পর্কিত আরও বই লিখেছেন। এই বইগুলি হলো ক্যাটেগরিজ বই লিখেছেন, টপিজ, প্রিয়র, ফিজিক্স, মেটারোলজি, পোয়েটিস, এথিক্স, মেটাফিজিক্স, এই সমস্ত বই তিনি লিখেছেন। এই বইগুলো তার খ্যাতি অর্জনে বিশেষভাবে সাহায্য করেছে। আমরা এবার আলোচনা করব অ্যারিস্টটলের যে রাষ্ট্র দর্শন, অ্যারিস্টটলের থট, তার পলিটিক্যাল থট, এই থটের উৎস কি, তিনি কোন কোন বিষয়কে গুরুত্ব দিয়ে বা কোন কোন বিষয়ের দ্বারা প্রভাবিত হয়ে তিনি তার চিন্তা দর্শন তৈরি করেছেন, সেগুলো আমরা একে একে আলোচনা করব। অ্যারিস্টটল তার চিন্তাভাবনা তৈরির ক্ষেত্রে তিনি প্রথমে 1 নম্বরে উল্লেখ করেছেন সিটি স্টেট, গ্রিসের ছোট ছোট নগর রাষ্ট্র নিয়ে আলোচনা করেছেন। তিনি এই নগর রাষ্ট্রকে কেন্দ্র করে তিনি তার নগর রাষ্ট্র, সিটি স্টেট বোঝাইতে পলিস শব্দটি ব্যবহার করেছেন এবং তার থেকে পলিটিক্স শব্দটি ব্যবহার করেছেন। নগর রাষ্ট্র যখন পতনের দিকে, সেই পতনের পরিস্থিতিতে তিনি নগর রাষ্ট্রগুলিকে রক্ষার জন্য, নগর রাষ্ট্রগুলির রাজনৈতিক অর্থনৈতিক স্থিতি ফিরে আনার জন্য, অর্থাৎ স্টেবিলিটি আনার জন্য তিনি তত্ত্ব রচনা করেছেন। তিনি পলিটিক্যাল ফিলোসফি, রাজনৈতিক দর্শন লিখেছেন। অর্থাৎ তার যে রাজনৈতিক দর্শন, সেই দর্শন কিন্তু সিটি স্টেট কেন্দ্রিক,
নাম্বার 2, অ্যারিস্টটল হেলেনীয় সংস্কার, হেলেনীয় বিন্যাস, মূল্যবোধ, হেলেনীয় ভাবনা এইগুলোকে গুরুত্ব দিয়েছেন। এইগুলোকে গুরুত্ব দিয়ে তিনি সিটি স্টেট, নগর রাষ্ট্র সম্পর্কে তিনি আলোচনা করেছেন। তিনি বলেছেন নগর রাষ্ট্রের প্রয়োজন আছে, নগর রাষ্ট্রকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। নগর রাষ্ট্রের যে উচ্ছৃঙ্খলতা, নগর রাষ্ট্রের যে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে, তার হাত থেকে নগর রাষ্ট্রকে রক্ষা করতে হবে। তাই হেলেনীয় সংস্কারমূলক কাজগুলিকে, হেলেনীয় যে বিন্যাস, হেলেনীয় যে মূল্যবোধ, সেগুলো নগর রাষ্ট্রের মানুষের মধ্যে এবং নগর রাষ্ট্রের শাসক শ্রেণীর মধ্যে গড়ে তোলবার চেষ্টা করেন। নাম্বার 3, প্লেটো হচ্ছেন তার গুরু। প্লেটোর প্রভাব পড়া খুবই স্বাভাবিক। প্লেটোর কাছে অ্যারিস্টটল 20 বছর ধরে শিক্ষা লাভ করেছেন, এডুকেশন নিয়েছেন। প্লেটোর উল্লেখিত, প্লেটোর বর্ণিত যে ভার্চু, প্লেটোর বর্ণিত যে নলেজ, প্লেটোর উল্লেখিত গুড লাইফ, এই সমস্ত বিষয়কে অ্যারিস্টটল গুরুত্ব দিয়েছেন। এই সমস্ত বিষয়ের দ্বারা, অর্থাৎ ভার্চু, সততা, গুণ, জ্ঞান, গুড লাইফ, ভালো জীবন, এগুলির দ্বারা প্রভাবিত হয়েছেন অ্যারিস্টটল। নাম্বার 4, এথেন্সের যে নৈরাজ্য, এথেন্সের যে বিশৃঙ্খলা, এথেন্সের মানুষের মধ্যে যে উচ্ছৃঙ্খলতা, এথেন্সের মানুষের মধ্যে হাঙ্গামাকারী অবস্থা, উচ্ছৃঙ্খল নৈরাজ্যজনক অবস্থা, সেই অবস্থাকে বিশ্লেষণ করেছেন এবং এই অবস্থার হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সে বিষয়ে তিনি চিন্তা ভাবনা করেছেন। এথেন্সে এই রকম অবস্থা না থাকলে হয়তো অ্যারিস্টটল তার রাষ্ট্র দর্শনের ক্ষেত্রে যথাযথভাবে ভূমিকা নিতে পারতেন না। তার রাষ্ট্র দর্শন রচনার ক্ষেত্রে এথেন্সের এই প্রতিকূল পরিস্থিতি সাহায্য করেছিল। নাম্বার 5, অ্যারিস্টটল সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা চিকিৎসা শাস্ত্রে বিশেষজ্ঞ এবং তিনি চিকিৎসা শাস্ত্রের প্রতি আগ্রহী ছিলেন। তিনি পরিবারে সুখে শান্তিতে জীবন কাটান এবং তিনি বিবাহ বন্ধনের মধ্য দিয়ে মানুষ যে স্বাভাবিক জৈবিক প্রবৃত্তি পূরণ করে সেটাকে তিনি গুরুত্ব দিয়েছেন। তাই প্লেটোর যে অভিভাবক শ্রেণী এবং যোদ্ধা শ্রেণীর পরিবার গঠনের বিরোধিতা করেছেন পরিবার গঠনের, সেই বক্তব্যকে প্লেটো তার গুরু হলেও সমর্থন করেননি, তিনি তার সমালোচনা করেছেন। যাই হোক, এইভাবে অ্যারিস্টটলের রাষ্ট্র দর্শনের বিভিন্ন উপাদান তার উপরে প্রভাব বিস্তার করেছে, সেগুলো আমরা আলোকপাত করলাম। এবার আমরা আলোচনা করব অ্যারিস্টটল এবং প্লেটোর মধ্যে তুলনামূলক আলোচনা। আমরা আগেই বলেছি যে প্লেটোর শিষ্য হলো অ্যারিস্টটল। আমরা উভয়ের মধ্যে মিল আছে, আবার উভয়ের মধ্যে বৈসাদৃশ্য আছে। তা আমরা 1, 2, 3 করে আলোচনা করব আলাদা আলাদা করে। আমরা প্রথমে দুজনের মধ্যে যে মিল আছে, যে সাদৃশ্য আছে, সেগুলো নিয়ে আলোচনা করছি। 1 নাম্বার, প্লেটো এবং অ্যারিস্টটল বলেছেন মানুষ সমাজ ছাড়া বাঁচতে পারে না। মানুষ হচ্ছে সোশ্যাল অ্যানিম্যাল, সামাজিক জীব। মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করে,
সমাজ ছাড়া মানুষ বাঁচতে পারে না। সমাজ ছাড়া যদি মানুষ বাঁচে তাহলে সে পশু, না হয় সে ভগবান বা গড। এছাড়া দুজনেই বলেছেন যে মানুষ হলো পলিটিক্যাল অ্যানিমাল, মানুষ রাজনৈতিক জীব, মানুষ রাষ্ট্র ছাড়া বাস করতে পারবে না। রাষ্ট্র ছাড়া ব্যক্তির অস্তিত্ব কল্পনা করা যায় না। রাষ্ট্র ছাড়া ব্যক্তি যদি বাঁচে তাহলে বুঝতে হবে যে সে ভগবান বা ঈশ্বর, না হয় সে পশু। তাহলে দুজনেই কিন্তু রাষ্ট্রকে এবং সমাজকে গুরুত্ব দিয়েছেন। নাম্বার 2, প্লেটো এবং অ্যারিস্টটল দুজনেই বলেছেন যে মানবিক গুণাবলী অর্থাৎ মানুষের মানসিক যে বিকাশ, তার জন্যে স্টেট প্রয়োজন। স্টেট অবশ্যই প্রয়োজন। মানুষের মনের বিকাশ, চিন্তা ভাবনার বিকাশ ঘটাতে গেলে স্টেট ছাড়া সম্ভব নয়। নাম্বার 3, প্লেটো এবং অ্যারিস্টটল দুজনেই বলেছেন যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নির্বাচিত কিছু নাগরিকের অধিকার দিতে হবে। রাষ্ট্র পরিচালনার জন্যেই কিছু নাগরিক, সচেতন নাগরিক, তাদের রাষ্ট্র পরিচালনার অধিকার দিতে হবে। এ কথা প্লেটো অ্যারিস্টটল দুজনেই বলেছেন। তাই তারা বিশেষ করে অ্যারিস্টটল দাসদের এবং নারীদের রাষ্ট্র পরিচালনা থেকে বঞ্চিত থাকার কথা বলেছেন, তবে প্লেটো কিছুটা নারীদের রাষ্ট্র পরিচালনার অধিকার দিয়েছেন। নাম্বার 4, প্লেটো এবং অ্যারিস্টটল দুজনেই মনে করেন যে ব্যক্তি স্বার্থ এবং রাষ্ট্রের স্বার্থের মধ্যে কোনো বিরোধ নেই। স্টেট হলো মরাল অ্যাসোসিয়েশন। দুজনেই বলেছেন রাষ্ট্র হচ্ছে নৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্রের উচিত অনুচিত বোধ আছে, রাষ্ট্রের মূল্যবোধ আছে। তাই রাষ্ট্র মানুষের মঙ্গল সাধন করে, আত্মসচেতন রাষ্ট্র। নাম্বার 5, প্লেটো এবং অ্যারিস্টটল দুজনেই বলেছেন যে সিটি স্টেট, গ্রিসের যে ছোট ছোট নগর রাষ্ট্র, এথেন্সের, স্পার্টা, এথেন্স বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে, সেই নগর রাষ্ট্রগুলিকে সমর্থন করতে হবে। নগর রাষ্ট্রের প্রয়োজন আছে, দুজনেই স্বীকার করেছেন। নাম্বার 6, প্লেটো এবং অ্যারিস্টটল দুজনেই ডেমোক্রেসিকে গুরুত্ব দেননি, গণতান্ত্রিক সরকারের বিরোধিতা করেছেন। আমরা লক্ষ্য করেছি এই গণতান্ত্রিক সরকার এথেন্সে সক্রেটিসকে মৃত্যুদণ্ড দিয়েছিল। তাই প্লেটো তার গুরু সক্রেটিসের মৃত্যুকে মেনে নিতে পারেননি। প্লেটোর সক্রেটিসের মৃত্যুকে কেন্দ্র করেই দার্শনিক চিন্তায় মগ্ন হয়েছিলেন এবং তারই শিষ্য অ্যারিস্টটল, তিনিও এই গণতান্ত্রিক সরকারকে মেনে নিতে পারেননি। তাই আমরা বলবো প্লেটো এবং অ্যারিস্টটল দুজনেই গণতন্ত্রের বিরোধিতা করেছেন। নাম্বার 7, প্লেটো অ্যারিস্টটল দুজনেই শিক্ষার উপরে গুরুত্ব দিয়েছেন। এডুকেশনকে কম্পালসারি করতে হবে। এডুকেশন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্লেটো যেমন অভিভাবক শ্রেণীকে শিক্ষিত হতে হবে বলেছেন, কিং ফিলোসফার হতে হবে বলেছেন, তেমনি অ্যারিস্টটল বলেছেন যারা শিক্ষা দীক্ষায় উন্নত তারাই শাসন কার্য পরিচালনা করবে। তাই দুজনেই এডুকেশনকে গুরুত্ব দিয়েছেন। দুজনেই রাষ্ট্র নিয়ন্ত্রিত, রাষ্ট্র পরিচালিত এডুকেশনকে সাপোর্ট করেছেন। 8 নাম্বার 8,
দুজনেই অর্থাৎ প্লেটো এবং অ্যারিস্টটল স্লেভ সিস্টেম, নগর রাষ্ট্রে যে দাস ব্যবস্থা ছিল, কৃতদাস ব্যবস্থা ছিল, সেই কৃতদাস ব্যবস্থাকে সমর্থন করেছেন। শারীরিক এবং মানসিক দিক থেকে দাসরা পিছিয়ে আছে, তাই তারা শারীরিক পরিশ্রম করবে। স্লেভ সিস্টেম হচ্ছে স্বাভাবিক ন্যাচারাল সিস্টেম। এই সিস্টেম থাকলেই রাষ্ট্রের উন্নতি হবে, উৎপাদন বাড়বে, রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হবে। তাই দাস ব্যবস্থা খারাপ ব্যবস্থা, এটা নিন্দনীয়। এটা হলেও তারা দুজনেই কিন্তু এই স্লেভ সিস্টেমকে সমকালীন সমাজে স্বাভাবিক বলে মনে করেছেন। 9 অর্থাৎ 9 নম্বর পয়েন্টে আমরা বলবো প্লেটো এবং অ্যারিস্টটল দুজনেই কিন্তু পলিটিকে অর্থাৎ মিশ্র শাসন ব্যবস্থাকে সমর্থন করেছেন। তারা মনে করেন মিশ্র শাসন ব্যবস্থাই সব থেকে ভালো শাসন ব্যবস্থা। কারণ প্লেটো এবং অ্যারিস্টটল দুজনেই বলেছেন রাজতন্ত্রের বিকৃত রূপ স্বৈরতন্ত্র সৃষ্টি হতে পারে, রাজতান্ত্রিক শাসন স্বৈরতন্ত্রে পরিণত হতে পারে। মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তির শাসন, যে শাসনকে বলা হয় অভিজাততন্ত্র, এই অভিজাততান্ত্রিক শাসন এটাও কিন্তু উচ্ছৃঙ্খলতার অভিজাত তন্ত্র পরিণত হতে পারে, উচ্ছৃঙ্খল হতে পারে। এটাকে সমর্থন করা যায় না। এটা উচ্ছৃঙ্খলতার অভিজাততন্ত্রের বিকৃত রূপ। গণতান্ত্রিক শাসন অর্থাৎ যেটা হলো যে একটা শাসন গণতন্ত্র কিন্তু স্বৈরতন্ত্র হতে পারে, তার বিকৃত রূপ। তাই তিনি শুধু না, প্লেটো এবং অ্যারিস্টটল দুজনেই বলেছেন যে রাজতন্ত্র, গণতন্ত্র এবং অভিজাততন্ত্রের যে ভালো ভালো দিকগুলো রয়েছে সেগুলিকে নিয়ে একটা মিক্সড গভর্নমেন্ট, মিশ্র শাসন অর্থাৎ ইংরেজিতে বলে পলিটি, সেই পলিটি তৈরি করতে হবে। এই শাসন হবে উন্নত মানের শাসন। নাম্বার 10, প্লেটো এবং অ্যারিস্টটল দুজনেই বলেছেন যে পলিটিক্যাল যে প্রবলেম, রাজনৈতিক যে সমস্যা এবং মরাল প্রবলেম, এর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। পলিটিক্যাল প্রবলেম সমাধান করতে গেলে মরালিটি থাকতে হবে। মরালিটি ছাড়া, নৈতিকতা ছাড়া পলিটিক্যাল প্রবলেমের সলিউশন হবে না, সমাধান হবে না। তাই দুজনেই বলছেন যে পলিটিক্যাল প্রবলেম এবং মরাল প্রবলেম এই দুয়ের মধ্যে কিন্তু রিলেশন আছে। মরাল প্রবলেম থাকলে পলিটিক্যাল প্রবলেমের সলিউশন অর্থাৎ সমাধান হতে পারে না। নাম্বার 11, প্লেটো এবং অ্যারিস্টটল দুজনেই স্টেট লকে গুরুত্ব দিয়েছেন। দুজনেই বলেছেন এভরিবডি অর্থাৎ প্রত্যেকটা মানুষ স্টেটের আইনকে মেনে চলবে। আনলিমিটেড লিবার্টি প্রত্যেক মানুষ পাবে না। আনলিমিটেড লিবার্টি, মানুষ যদি অবাধ স্বাধীনতা ভোগ করে তাহলে সেটা স্বেচ্ছাচারিতায় পরিণত হবে, অন্যের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে, কেউই স্বাধীনতা পাবে না। তাই দুজনই স্টেট লয়ের দ্বারা স্বাধীনতাকে নিয়ন্ত্রিত করার কথা বলেছেন। 12, প্লেটো এবং অ্যারিস্টটল দুজনেই কিন্তু আত্মনির্ভরশীল দর্শন গড়ে তোলার উপর গুরুত্ব দেন। দর্শন হবে আত্মনির্ভরশীল, পরনির্ভরশীল নয়। নাম্বার 13, প্লেটো এবং অ্যারিস্টটল দুজনেই ব্যক্তি স্বাতন্ত্র্যের বিরোধী। ব্যক্তির অবাধ স্বাধীনতাকে স্বীকার করেননি। ব্যক্তির উপর রাষ্ট্রের যথাযথ নিয়ন্ত্রণ থাকবে, যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ থাকবে। রাষ্ট্র ব্যক্তিকে নিয়ন্ত্রণ করবে যতটুকু সম্ভব, যতটুকু দরকার।
14 দুজনেই বলেছেন যে চার্চকে সমর্থন করা যায় না, তাই প্লেটো এবং অ্যারিস্টটল দুজনেই চার্চের বিরোধী ছিলেন। নেক্সট আমরা আলোচনা করব, আমরা দেখলাম প্লেটো এবং অ্যারিস্টটলের মধ্যে যে 14টি ক্ষেত্রে একটা মিল আছে, সেগুলো আমি 1-2 করে তোমাদের সামনে আলোচনা করেছি। এখন আমি আলোচনা করব পার্থক্য। প্লেটো এবং অ্যারিস্টটলের মধ্যে পার্থক্য আছে, যদিও দুজনের গুরু শিষ্য সম্পর্ক, তবু আমরা দেখে নিব কি কি ক্ষেত্রে পার্থক্য আছে। নাম্বার 1, প্লেটোর ধারণাকে কাল্পনিক ধারণা বলা যায়, প্লেটোর ধারণাকে বিমূর্ত ধারণা বলা যায়। প্লেটো যে আইডিয়াল স্টেটের কথা বলেছেন সেটা প্লেটোর কল্পিত, বাস্তবের সঙ্গে মিল নেই। প্লেটো যে কিং ফিলোসফারের কথা বলেছেন, রুলার হবে কিং ফিলোসফার, এটা বাস্তবে করা খুবই কঠিন। অন্যদিকে আমরা দেখব যে তার শিষ্য অ্যারিস্টটল তিনি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তিনি তত্ত্ব রচনা করেছেন। তাই প্লেটোর যে স্টেট সম্পর্কে যে আইডিয়া, সেই আইডিয়া এবং অ্যারিস্টটলের যে স্টেট সম্পর্কের আইডিয়া, অর্থাৎ আমরা স্টেট থিওরি আলোচনা করব পরে আলাদাভাবে, সেই স্টেটের মধ্যে দেখব যে তিনি ভালো শাসকের কথা বলেছেন, সুনাগরিকের কথা বলেছেন, সমস্ত নাগরিকের মধ্যে সুনাগরিকতা গুণ থাকতে হবে এই কথা বলেছেন। তাই প্লেটোর তুলনায় আমরা বলবো যে অ্যারিস্টটল বাস্তববাদী। নাম্বার 2, প্লেটো কিং ফিলোসফারের কথা বলেছেন, রাজা দার্শনিক রাজা হবেন, কিন্তু বাস্তবে এটা আধুনিক যুগে এটা চলে না। যে গণতন্ত্র, সেই গণতন্ত্রে দেখা যায় যে মূর্খের শাসনও প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ গুণবান ব্যক্তিরা তারা কিন্তু ক্ষমতায় যেতে পারে না। যাই হোক, প্লেটোর যে চিন্তা, প্লেটোর যে প্রচলিত যে ভাবনা, বর্তমানে যে ভাবনা, সেটা কিন্তু মানে বাস্তবসম্মত না, রাজনৈতিক চিন্তার বিরোধী। অন্যদিকে অ্যারিস্টটল সেখানে কি বলেছেন যে প্রচলিত পলিটিক্যাল থট, প্রচলিত রাজনৈতিক চিন্তাকে গুরুত্ব দিতে হবে, যে বর্তমান সমাজ, রাষ্ট্র, দেশ, কাল, পাত্র, অর্থাৎ এই সমস্ত বিচার করতে হবে। প্লেটোর তুলনায় অ্যারিস্টটল অনেক বাস্তবসম্মত যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করেছেন। 3 নাম্বার পার্থক্য, স্টেটের যে ঐক্য এবং সংহতি, সেখানে কিং ফিলোসফারের দায়িত্ব বেশি এ কথা বলেছেন। কিং ফিলোসফারদের প্রশিক্ষণ দিতে হবে, তাদের এডুকেটেড হতে হবে, 50 বছর বয়স পর্যন্ত তারা শিক্ষিত হবেন। এই কথাগুলোকে অ্যারিস্টটল মেনে নিতে পারেননি। অ্যারিস্টটল মনে করেন এটা বাস্তবে সম্ভব নয়। 4 নাম্বার পার্থক্য, সম্পত্তির যে অধিকার, পরিবার গঠনের অধিকার, প্লেটো অভিভাবক শ্রেণী এবং যোদ্ধা শ্রেণীর স্বীকার করেননি। অভিভাবক শ্রেণী এবং যোদ্ধা শ্রেণীর যে সম্পত্তির ভোগের অধিকার, পরিবার গঠনের অধিকার স্বীকার করেননি। তার শিষ্য অ্যারিস্টটল বলেছেন যে এখানে সম্পত্তি মানুষের উৎপাদনে আগ্রহ তৈরি করে, তার কাজে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে, এবং পরিবার মানুষের জীবনকে সুস্থ রাখে। যে স্বাভাবিক প্রবৃত্তি, জৈবিক প্রবৃত্তি, এটা ন্যাচারাল, এটাকে অ্যারিস্টটল বলেছেন যে প্লেটো অস্বীকার করে ভুল করেছেন, এটাকে আমি সমর্থন করতে পারি না। 5 নাম্বার, অ্যারিস্টটল এবং প্লেটো দুজনেই কিন্তু নারীদের উপর, দুজনেই অ্যারিস্টটল তোমার প্লেটোর নারীদের উপর যে সাম্যবাদ, প্লেটোর এই বক্তব্যকে সমর্থন করেননি। অর্থাৎ অভিভাবক শ্রেণী তারা অবাধে যৌন সম্পর্ক করবে নারীদের সঙ্গে, এটা একটা উচ্ছৃঙ্খলার জৈবিক বিষয়ে এখানে নারীদের উপর একটা অবহেলা করেছেন, এটা অ্যারিস্টটলের বক্তব্য। এই ধারণা বিজ্ঞানসম্মত নয়, এই ধারণা প্লেটোর এই ধারণা যুক্তিসঙ্গত নয়। স্টেট নিয়ন্ত্রণে প্রজনন হবে, একটা পারিবারিক জীবনে একটা নারীদের যে কোমল দিক, মনের নরম দিক তার বিকশিত হয়,
সন্তান পালনের মধ্য দিয়ে তার মনের মধ্যে দয়া মায়া অর্থাৎ দয়াশীলতা এই সমস্ত গুণগুলো সৃষ্টি হয়, যেটা প্লেটো এখানে রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রজননের কথা বলে ভুল করেছেন। আর রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রজনন বাস্তবে সম্ভব না। নাম্বার 6, অ্যারিস্টটল এবং প্লেটো দুজনের মধ্যে আমরা দেখব যে উৎপাদক শ্রেণীকে প্লেটো উপেক্ষা করেছেন। উৎপাদক শ্রেণীর ক্ষেত্রে একটা উপেক্ষা প্লেটোর মধ্যে দেখা যায়। প্লেটো উৎপাদক শ্রেণী তারা যে বঞ্চিত, তারা যে শোষিত, তাদের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হতে পারে, অসন্তোষ সৃষ্টি হতে পারে এবং বাস্তবে সেটাও সৃষ্টি হবেই, সে কথা প্লেটো উল্লেখ করেননি। এটাও কিন্তু অ্যারিস্টটল প্লেটোর এই বক্তব্যকে মেনে নিতে পারেননি। 7 নাম্বার, লয়ের ক্ষেত্রে প্লেটো এবং অ্যারিস্টটলের মধ্যে পার্থক্য আছে। প্লেটো যে আইডিয়াল স্টেটের কথা বলেছেন, সেই আইডিয়াল স্টেটের লকে অ্যারিস্টটল প্রত্যাখ্যান করেছেন, কিন্তু আইডিয়াল স্টেটের লকে প্লেটো গুরুত্ব দিয়েছেন। প্লেটো যে বলেছেন লয়ের যে সার্বভৌমত্ব সেটা থাকবে না। আইডিয়াল স্টেটে তোমার আদর্শ দার্শনিক রাজাদের বক্তব্য হচ্ছে আইন, কিন্তু অ্যারিস্টটল বলেছেন যে এই বক্তব্যকে মেনে নেওয়া যায় না। ল হচ্ছে সার্বভৌমের আদেশ, সার্বভৌমের নিয়ম, তাই লকে সব মানুষ মানবে, ল মানতে বাধ্য। কিন্তু প্লেটোর তৈরি আইডিয়াল স্টেটের ল সব মানুষ কিন্তু সেখানে বাধ্যবাধকতা নেই, সুতরাং সেটাকে ল হিসাবে গণ্য করা যায় না। এটা প্লেটোর বক্তব্যকে গণ্য করা যায় না, এটা অ্যারিস্টটলের বক্তব্য। 8 নাম্বার পার্থক্য, সিটি স্টেটের সম্পর্কে তাদের মধ্যে বক্তব্যের ক্ষেত্রে পার্থক্য আছে। সিটি স্টেট খারাপ অবস্থা দেখে কাল্পনিক আইডিয়াল স্টেটের কথা বলেছেন প্লেটো, আর সিটি স্টেটের অরাজকতা উশৃঙ্খলতা দেখে অ্যারিস্টটল সেই জায়গায় একটা সর্বোত্তম রাষ্ট্র, যেটা বাস্তবসম্মত রাষ্ট্র গঠনের কথা অ্যারিস্টটল বলেছে। নাম্বার 9, প্লেটো সরাসরি রাজনৈতিক কাজে অংশ নিয়েছিলেন, কিন্তু অ্যারিস্টটল সরাসরি রাজনৈতিক কাজে অংশ নেননি, তিনি তত্ত্ব রচনা করেছেন। নাম্বার 10, প্লেটোর রাষ্ট্রতত্ত্বের ভিত্তি হলো ললেস। প্লেটোর রাষ্ট্রতত্ত্বের ভিত্তি হলো পাবলিক অপিনিয়নলেস, জনমতহীন এবং আইনহীন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তিনি অর্থাৎ প্লেটো নলেজের উপর, জাস্টিসের উপর, ভার্চুর উপরে তিনি আইনের গুরুত্ব বিশ্লেষণ করেছেন, ভার্চুকে ভিত্তি করে, জাস্টিসকে ভিত্তি করে। কিন্তু অ্যারিস্টটল সেই জায়গায় গিয়ে বলেছেন যে পাবলিক ওপিনিয়নকে গুরুত্ব দিতে হবে, আর আইন ললেস হতে পারে না। রাষ্ট্র মানে তার আইন থাকবে, আইনের মধ্যে দিয়ে রাষ্ট্রের সংহতি এবং ঐক্য বজায় রাখবে। অ্যারিস্টটল পাবলিক ওপিনিয়নকে গুরুত্ব দিয়েছেন। যাই হোক, আমরা আজকে ভিডিওতে যে প্লেটোর এবং অ্যারিস্টটলের যে কম্পারেটিভ আলোচনা, সেখানে আমরা তাদের মধ্যে মিল পয়েন্টের আকারে বলেছি এবং গড় মিল অর্থাৎ বৈসাদৃশ্য পয়েন্টের আকারে বলেছি, আর সেখানে অ্যারিস্টটলের কিছু বক্তব্য তোমাদের এই ভিডিওতে তুলে ধরলাম। আমি পরবর্তীকালে আরও কয়েকটা ভিডিও বানাবো। তোমার অ্যারিস্টটলের স্টেট থিওরি, অ্যারিস্টটলের সিটিজেনশিপ থিওরি, রেভলিউশন থিওরি, তারপরে অ্যারিস্টটলের কনস্টিটিউশন থিওরি, অনেকগুলো থিওরি আছে অ্যারিস্টটলের, প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে ভিডিও বানাবো। এই বলে আজকের আলোচনা আমি শেষ করলাম।